আচ্ছা, ভারতের এক্সপোর্ট বা রপ্তানির কথা ভাবলে আমাদের কি মনে আসে? সফটওয়্যার, মশলা, তাই তো? কিন্তু যদি বলি ভারত বিশ্বের তাবড় তাবড় উন্নত দেশগুলোকে জল বিক্রি করে? না, এটা কিন্তু সাধারণ জল নয়। এটা হলো ভারী জল বা হেভি ওয়াটার, এমন একটা জিনিস যা আমাদের দেশের পারমাণবিক বিজ্ঞানের একেবারে কেন্দ্রে রয়েছে। তো চলুন আজ আমরা এই অসাধারণ জল আর আমাদের সমুদ্রের ধারের সাধারণ বালিকে নিয়ে এক দারুণ গল্প শুনব। দেখব কিভাবে এই দুটো জিনিস মিলে ভারতের শক্তির এক স্বয়ংসম্পূর্ণ ভবিষ্যৎ তৈরি করছে। তো আমাদের আজকের যাত্রাপথটা একবার দেখে নেওয়া যাক। আমরা মোট 5টা ধাপে এগোব। প্রথমে জানব সেই বিশেষ জলটা সম্পর্কে, যেটা এই সব কিছুর ভিত্তি। তারপর আমরা এক এক করে দেখব ভারতের সেই বিখ্যাত 3 পর্যায়ের পারমাণবিক কর্মসূচি, যার শেষ লক্ষ্য হল আমাদের দেশের নিজস্ব সম্পদ থোরিয়ামের শক্তিকে কাজে লাগানো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের গল্পটা শুরু হচ্ছে এমন একটা জিনিস দিয়ে যেটা দেখতে ছুঁতে একদম সাধারণ জলের মতো, কিন্তু আণবিক স্তরে মানে অ্যাটমিক লেভেলে গেলেই বোঝা যায় এর আসল কারসাজি। এটাই হলো ভারী জল বা হেভি ওয়াটার, ভারতের পারমাণবিক স্বপ্নের এক নীরব নায়ক বলা যেতে পারে একে। প্রশ্নটা মাথায় আসছে, তাই না? যে জল আমরা রোজ ব্যবহার করি, সেটা কি করে একটা গোটা দেশের শক্তির চাবিকাঠি হতে পারে? আসলে এর উত্তরটা খালি চোখে দেখা সম্ভবই নয়, কারণ এর আসল রহস্যটা লুকিয়ে আছে জলের অণুর একেবারে গভীরে। আমরা তো সবাই জানি জলের ফর্মুলা হলো H2O, মানে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন অ্যাটম। কিন্তু এই ভারী জলের ক্ষেত্রে হাইড্রোজেন অ্যাটমের জায়গায় বসে আছে তারই এক যমজ ভাই, যার নাম হলো ডিউটেরিয়াম। আর এই ডিউটেরিয়ামের নিউক্লিয়াসে একটা বাড়তি নিউট্রন থাকে। ব্যাস, ঠিক এই একটা বাড়তি নিউট্রনের জন্যেই ও সাধারণ হাইড্রোজেনের থেকে একটু ভারী হয়ে যায়। এই ছবিটা দেখলেই অ্যাটমিক লেভেলের পার্থক্যটা পরিষ্কার বোঝা যাবে। সাধারণ হাইড্রোজেন আর ডিউটেরিয়ামের মধ্যে তফাৎ বলতে গেলে শুধু ওই একটা বাড়তি নিউট্রন। শুনতে হয়তো খুব সামান্য লাগছে, কিন্তু একটা নিউক্লিয়ার রিয়্যাক্টরের ভেতরে এই একটা নিউট্রনই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। প্রকৃতিতে এই ভারী জল ঠিক কতটা দুর্লভ, সেটাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ভাবুন, প্রতি 7,000 জলের অণুর মধ্যে মাত্র একটা হলো ভারী জলের অণু। মানে সমুদ্রের বিপুল জল থেকে এই এক কণাকে খুঁজে বের করে আলাদা করাটা কি অসম্ভব বড় একটা টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ। তাহলে এর আসল কাজটা কি? ভাবুন, একটা নিউক্লিয়ার রিয়্যাক্টরের ভেতরে নিউট্রনগুলো বুলেটের মতো স্পিডে ছুটছে। ভারী জল এখানে একটা পারফেক্ট স্পিড ব্রেকারের কাজ করে। সাধারণ জল হলে নিউট্রনগুলোকে শুষে নিত, কিন্তু ভারী জল সেটা করে না। ও শুধু নিউট্রনগুলোর গতিটা কমিয়ে দেয়। আর প্রাকৃতিক ইউরেনিয়াম দিয়ে নিউক্লিয়ার রিঅ্যাকশন চালিয়ে যাওয়ার জন্য এই ধীর গতির নিউট্রনগুলোই আমাদের দরকার। আচ্ছা, ভারী জলের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন আমাদের 3 স্তরীয় প্ল্যানের প্রথম ধাপে যাই। আমাদের যাত্রাটা শুরু হচ্ছে এমন একটা জ্বালানি দিয়ে যাকে কাজে লাগানোটা বেশ কঠিন, অনেকটা ভেজা কাঠ দিয়ে আগুন জ্বালানোর মতো। দেখুন, প্রথম ধাপে আমরা ব্যবহার করি প্রাকৃতিক ইউরেনিয়াম, কিন্তু মুশকিল হলো এর মধ্যে মাত্র 0.7% হলো আসল কাজের জিনিস, মানে যেটা দিয়ে রিঅ্যাকশন হয়। তো বুঝতেই পারছেন কাজটা বেশ কঠিন। এখানে আমাদের ত্রাণকর্তা হয়ে আসে সেই ভারী জল, যা মডারেটর হিসাবে কাজ করে। তবে এই ধাপে বিদ্যুৎ ছাড়াও আরও একটা দারুণ মূল্যবান জিনিস তৈরি হয়, যেটা আমাদের দ্বিতীয় ধাপের চাবিকাঠি। আর সেটা হলো প্লুটোনিয়াম-239। এখন আমরা চলে এসেছি আমাদের যাত্রার সবচেয়ে আকর্ষণীয় অংশে। আমরা এমন একটা রিয়্যাক্টরের কথা বলবো যার জ্বালানি খরচ করার চেয়ে বেশি জ্বালানি তৈরি করে। এর নাম হল ব্রিডার রিয়্যাক্টর। এই কনসেপ্টটাই ফিজিক্সের একটা অসাধারণ বিস্ময়। একটা নিউক্লিয়ার রিয়্যাক্টর যেটা যতটা জ্বালানি ব্যবহার করছে তার থেকে বেশি নতুন জ্বালানি তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আমি জানি এটা শুনতে একেবারে জাদুর মতো লাগছে, কিন্তু এটা নিখাত বিজ্ঞান। ব্যাপারটা বোঝানোর জন্য এই উপমাটা আমার খুব পছন্দের। ভাবুন তো একবার, আপনি 1 কেজি কাঠ চালিয়ে রান্না করলেন, আর রান্নার শেষে ছাই পরিষ্কার করতে গিয়ে দেখলেন সেখানে 1.5 কেজি নতুন কাঠ তৈরি হয়ে আছে। ঠিক এই রকমই একটা ব্যাপার। সোজা কথায় এই রিয়্যাক্টরের মূল নীতি হল এই সহজ সমীকরণটা: উৎপাদিত জ্বালানি সবসময় ব্যবহৃত জ্বালানির চেয়ে বেশি। এটাকে আপনারা এক কথায় পারমাণবিক অ্যালকেমি বলতেই পারেন।
বেশ, প্রথম ও দ্বিতীয় ধাপ পেরিয়ে আমরা এবার পৌঁছে গেছি আমাদের গ্র্যান্ড ফিনালেতে। এটাই আমাদের শেষ পর্যায়, যেখানে আগের দুটো ধাপের পরিশ্রম একসাথে মিলে ভারতের অফুরন্ত শক্তির ভাণ্ডার খুলে দেবে। কিন্তু প্রশ্ন হল, এই তৃতীয় ধাপের জ্বালানিটা আসবে কোত্থেকে? উত্তরটা কিন্তু দ্বিতীয় ধাপের মধ্যেই লুকিয়ে আছে। আমরা ওই স্টেজ 2 এর ব্রিডার রিয়্যাক্টরের চারপাশে থোরিয়ামের একটা কম্বল বা চাদরের মতো আস্তরণ দিয়ে দিই। রিয়্যাক্টর থেকে যে বাড়তি নিউট্রনগুলো ছিটকে বেরিয়ে আসে, সেগুলো ওই থোরিয়ামকে ধাক্কা মারে। আর ম্যাজিক, থোরিয়াম পাল্টে গিয়ে তৈরি হয় ইউরেনিয়াম 233। আর এটাই হলো আমাদের স্টেজ 3-র গোল্ডেন টিকেট। এই ইউরেনিয়াম 223টি কোনো সাধারণ জিনিস নয়, এটা হলো আমাদের মাস্কার কি। এটা কিন্তু প্রকৃতিতে এমনি এমনি পাওয়া যায় না, এটাকে আমাদের ল্যাবে, আমাদের রিয়্যাক্টরে তৈরি করতে হয়। আর একমাত্র এই চাবিটাই পারে থোরিয়ামের ভেতরে লুকিয়ে থাকা বিপুল শক্তির ভাণ্ডারটার তালা খুলতে। এতক্ষণে নিশ্চয়ই ভাবছেন, এত ঝামেলার, এত জটিল একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার দরকারটা কি? কারণটা হলো, এর পেছনে আছে ভারতের সবথেকে বড় তুরুপের তাস। চলুন সেটাই এখন দেখা যাক। এই সংখ্যাটাই হলো সব প্রশ্নের উত্তর, 25%। মানে সারা পৃথিবীতে মোট যে পরিমাণ থোরিয়াম আছে, তার 4 ভাগের 1 ভাগই আছে আমাদের ভারতে। ভাবা যায়? আর এটাই হলো আমাদের 3 স্তরীয় পারমাণবিক কর্মসূচির মূল চালিকা শক্তি। এই তুলনাটা দেখলেই পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে ইউরেনিয়াম, যা আমাদের দেশে খুব কম, আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। আর অন্যদিকে আছে থোরিয়াম, যেটা আমাদের দেশেরই সমুদ্র সৈকতের বালিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই এটা শুধু একটা খনিজ নয়, এটা আমাদের শক্তির স্বাধীনতা, আমাদের আত্মনির্ভরতার গ্যারেন্টি। এই যে এত বড় একটা পরিকল্পনা, এত অসাধারণ একটা ভাবনা, এর পেছনে ছিলেন একজন মানুষ, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। তিনি বহু দশক আগেই একটা স্বপ্ন দেখেছিলেন, এমন একটা ভারতের স্বপ্ন যাকে শক্তির জন্য আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, যে দেশ নিজের সম্পদ ব্যবহার করেই নিজের ভবিষ্যৎ গড়বে আর উন্নত পারমাণবিক প্রযুক্তিতে গোটা বিশ্বকে পথ দেখাবে। আমাদের এই 3 স্তরীয় কর্মসূচিটা আর কিছুই নয়, ওনার সেই স্বপ্নেরই একটা বাস্তব রূপ। তাহলে ভাবুন, যে দেশের সমুদ্রের বালিতেই লুকিয়ে আছে আগামী কয়েকশো বছরের অফুরন্ত পরিচ্ছন্ন শক্তির চাবিকাঠি, সেই দেশ আগামী দিনে বিশ্বের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করবে? এই প্রশ্নটাই আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। জয় হিন্দ।